স্বাধীনতার 53 বছর পরও করা যায়নি মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা। জামুকার তালিকা আমলা নির্ভর বলছে গবেষকরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল শুনানি যে কোনো সময়, প্রমাণ ছাড়া সাজার অভিযোগ খালেদা জিয়ার আইনজীবীর। বড় দুর্ঘটনার পরও সদরঘাটে লঞ্চের রেশারেশি। ঈদের সারা দেশে বেড়েছে সড়ক দুর্ঘটনা, বেশিরভাগই মোটরসাইকেলের। ফাঁকা ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর, গর্ভবতী ও শিশুর জন্য ভয়াবহ। নির্মাণাধীন প্রকল্প রাস্তা খোঁড়াখুড়িকে দোষারোপ। এবং ময়মনসিংহে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, 1 বছরে দৈনিক বিচ্ছেদ 20টি করে। প্রবাস জীবনকে মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। সংবাদে এছাড়াও থাকছে পরিবার পরিজন থেকে বিতাড়িত অসহায় বাবা মায়ের বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ নির্মম জীবনের গল্প নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও করা যায়নি বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা। মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্তির নতুন আবেদন নেওয়া বন্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যারা এতদিনেও আবেদন করেননি এটা তাদেরই ব্যর্থতা। আর গবেষকরা বলছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের করা মুক্তিযোদ্ধা তালিকা আমলা নির্ভর, আর আবেদন না নেয়ার বিপক্ষে আওয়ামী লীগ নেতারা। জয় যাদবের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত 7 বার বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংযোজন বিয়োজন করা হয়েছে, আর 11 বার পাল্টেছে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বয়স, সংজ্ঞা ও মানদণ্ড। 2019-এর জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 বছরে মুক্তিযোদ্ধা হিসেবে 10,891 জনের নাম সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। একই সময়ে বাতিল হয়েছে 2,190 জনের নামের গেজেট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বর্তমানে মুক্তিযোদ্ধা 2 লাখের বেশি না। অনন্তকাল চলবে একটা যে কোনো জিনিস আবেদনে। সব জিনিসের সময়সীমা আছে, আমাদের সময়সীমা পার হয়ে গেছে। একটা লোক যদি করে থাকে তো উনি কি এতদিনে উনি জানলেন যে উনি মুক্তিযুদ্ধ করেছেন, এত কিছু হচ্ছে, তো আলোচনা হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওনারা বলেন না, এই ব্যর্থতা তাদের, এই ব্যর্থতা তো আমাদের না। সম্প্রতি জামুকার সভায় সিদ্ধান্ত হয়, নতুনভাবে নাম অন্তর্ভুক্তির জন্য কোনো আবেদন বা আপিল গ্রহণ করা হবে না। এর ফলে নতুন করে কাউকে মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত করার সুযোগ নেই। আমাদের কত ছিল বিগত সরকার আমার মুক্তিযোদ্ধা বলেন, আর এখন কত? এখন আমাদের 2 লক্ষ মুক্তিযোদ্ধা নেই, আমাদের 1 লক্ষ 88,000 কমে। বরং বলেন যে সরকারের আমলে অবৈধভাবে সেগুলো অভিযোগ আসলে কমেছে। গবেষকরা বলছেন, এই সিদ্ধান্তটি সঠিক হয়নি। যে তালিকা তা পুরোপুরি আমলা নির্ভর, ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছেই। কাজটা কিন্তু মন্ত্রণালয় করবে, কিন্তু আমলাদের দিয়ে কাজ করতে গেলে এটা কখনো ঠিক হবে না। এর জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকতে হবে এবং এটা তালিকাটা ওপেন রাখতে হবে। এটা আমরা বলবো না যে এটা বন্ধ করে দিতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেন, এখনো তালিকার বাইরে রয়েছেন মুক্তিযোদ্ধারা, ফলে আবেদনের সুযোগ থাকতে হবে। আমি কিন্তু অনাদিকাল পর্যন্ত চলুক এটা আমি বলছি না। আমি বলছি যে এখনো অনেক মুক্তিযোদ্ধারা 5 বছর, 7 বছর, 10 বছর যাবৎ ঘুরতেছে। তো এটি বন্ধ করাটা ঠিক হবে না। তবে খোলা রেখে সঠিক মুক্তিযোদ্ধাকে শনাক্ত করা, এটি জামুকা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকার বাইরে থাকলে কিংবা একজন অমুক্তিযোদ্ধা তালিকায় থাকলে মুক্তিযোদ্ধাদের তালিকা পূর্ণতা পাবে না বলে মত বীর মুক্তিযোদ্ধাদের। এটা চলমান থাকা উচিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগের শুনানি যে কোনো সময়। দেশ টিভিকে এ তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়াকে এ মামলায় হাইকোর্টে দেয়া 10 বছরের সাজা বহাল রাখতে
আপ্রাণ চেষ্টা করবে দুদক। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, কেবল রাজনৈতিক কারণে হয়রানি করতেই সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া নির্দোষ। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা ৩৭টি। এর মধ্যে ৩৫টি মামলায় জামিনে রয়েছেন তিনি। বাকি 2টি মামলায় সাজা হয়েছে। 13টি মামলা হয়েছে 2007 ও 8 সালের 1-11 সময়। মামলাগুলোর মধ্যে 5টি দুর্নীতির মামলা, 4টি মানহানি ও 1টি রাষ্ট্রদ্রোহ। বাকি মামলাগুলো হয়েছে হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে। ট্রাস্টের নামে অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। ওই মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টে আপিল করলে তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে দুদকের আবেদনের প্রেক্ষিতে তার সাজা বাড়িয়ে 10 বছর করেছে হাইকোর্ট। দুদকের আইনজীবী জানান, এই মামলায় সর্বোচ্চ আদালতে আপিল শুনানি হতে পারে যে কোনো সময়। মামলা যদি লিস্টে উঠে যায় অটোমেটিক মামলা হবে একদিন, কারণ এটা তো মামলা সিরিয়ালি যেহেতু আগাচ্ছে, তো আমরা তো আশা করছি যে কোনো সময় মামলা লিস্টে চলে আসতে পারে। ওনারা যখন সর্বশেষ আদালতে যখন শুনানি করবেন, নিশ্চয়ই ওনারা অনেক বেশি প্রস্তুতি নিয়ে করবেন যাতে মামলাটা লিভ হয়। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে আছি বা এখনও প্রস্তুতি নিচ্ছি যাতে সাজাটা লিভ না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করব আইনি যুক্তি দিয়ে, আইনি বিতর্ক দিয়ে যেন হাইকোর্ট বিভাগের রায়টা বহাল থাকে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত হলো যে এই মামলায় বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে একটা ডকুমেন্ট কোর্টে প্রডিউস করতে পারেনি প্রমাণ হিসাবে যে বেগম খালেদা কোথাও সই করছে। তো একদম সই করলো না, কনসেন্ট দিল না, অ্যাপ্রুভ করলো না, তাকে সাথে কীভাবে দিলেন আপনি? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মনে করি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির 5টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে নাইকো, গেটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা চলছে নিম্ন আদালতে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয়েছে খালেদা জিয়ার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ উৎসব বৈশাখীর অন্যতম মারমা সম্প্রদায়ের সাংগ্রাই শুরু হচ্ছে আজ। বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা থেকে শুরু হয়েছে সাংগ্রাই শোভাযাত্রা। উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, সাংগ্রাই উৎসবের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সাংগ্রাই শুভেচ্ছা সকলকে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যে পাহাড়ের ঐতিহ্যবাহী যে সাংগ্রাই উৎসব, সেই সাংগ্রাই উৎসব আসলে আজ থেকে মূলত শুরু হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ এলাকায়। এখানে আসলে বান্দরবানে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার যে বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে মারমা, চাকমা থেকে মুরুং, ত্রিপুরা থেকে শুরু করে সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ এখানে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। মূলত আজকে পাহাড়ে যে 3 দিনের যে উৎসব শুরু হয়, সাংগ্রাই উৎসব, সেই উৎসবটি এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। আজকের দিনটিতে তারা আসলে বয়স্কদের পূজা করে থাকেন, মা বাবাদের পুজো করে থাকেন এবং আগামীকাল তাদের যে কর্মসূচি রয়েছে, বুদ্ধ স্নান রয়েছে এবং যে সাংগ্রাই উৎসবের যে আকর্ষণীয় যে ইভেন্ট সেটি হচ্ছে জলকেলি। এবারে অন্যান্যবারে জলকেলি যে অনুষ্ঠান সেটি একদিন হলে, এবারের এই সাংগ্রাই অনুষ্ঠানে এই জলকেলি অনুষ্ঠানটি হবে 2 দিন। আসলে এই সাংগ্রাই উৎসবটি পাহাড়ের মানুষের মাঝে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঝাঁকজমকভাবে পালনের জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে, এপিবিএন থেকে শুরু করে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন। আপনি জানেন পাহাড়ে যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে যাতে এই সাংগ্রাই উৎসবটি পালন করতে পারেন, সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া ব্যবস্থা রয়েছে। এছাড়া আজকের দিনটিতে নানা কর্মসূচি আসলে তারা পালন করে থাকে। এই ছিল আমার কাছে। বান্দরবান থেকে সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। পহেলা বৈশাখ সামনে রেখে বেড়ে যায় ইলিশের চাহিদা, এজন্য প্রস্তুত মাছ ব্যবসায়ীরা। বরিশালের পোর্ট রোড মৎস্য আড়ত থেকে ইলিশের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আড়তে ইলিশের সরবরাহ কেমন দেখছেন, বেচা কিনা ও দরদামের কেমন তারতম্য দেখছেন, বিস্তারিত জানাবেন।
আচ্ছা, আমি বর্তমানে এখন এই সময় দাঁড়িয়ে আছি দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি মাছের যে আড়ত, পোর্ট রোড মাছের আড়তে দাঁড়িয়ে আছি। এবং আপনি জানেন যে এখন বর্তমানে ঈদের ছুটি চলছে এবং আগামীকাল আসলে পয়লা বৈশাখ। তো এই সময়টা এসে ইলিশ মাছের যে চাহিদা, সেই চাহিদা আসলে কমবে। আমি যদি একটু বাজার দেখাই, যে ক্রেতা কিন্তু বাজারে বেশ উপচে পড়া ভিড়। তবে যে বিষয়টি আসলে দাঁড়িয়েছে যে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম কিন্তু বেশি এবং যোগানো কম। ক্রেতারা কিন্তু অনেকেই আসলে এখানে এসে মাছ না পেয়ে বা তাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু আড়তগুলো ঘুরে যেটা দেখেছি যে এখানে 500 গ্রাম ওজনের প্রতিমণ ইলিশের দাম 55,000 টাকা করে চাওয়া হচ্ছে। 500 থেকে 700 গ্রাম ওজনের গুলো 72,000 টাকা মনে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের প্রতিমণ 95,000 টাকা এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ মাছগুলো আসলে এখানে আসছে সেগুলো 1,05,000 টাকা মন সে হিসেবে আসলে পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া এর চেয়ে বেশি যে ওজনের 1.5 কেজি ওজনের ইলিশের দাম 1,30,000 টাকা আসলে প্রতিমণ করে রাখা হচ্ছে। কিন্তু এত দাম হওয়ার পিছনে মূল যে কারণটা আসলে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে যে 6টি আসলে ইলিশ মাছের অভয়াশ্রম আছে, তার মধ্যে 4টি অভয়াশ্রম বরিশাল বিভাগে এবং এই 3টি অভয়াশ্রমে কিন্তু বর্তমানে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলছে। তো যে কারণে মাছের সরবরাহ বাজারে কম এবং ক্রেতা সমাগম বেশি হওয়ার কারণে কিন্তু দাম অনেক আসলে ঊর্ধ্বমুখী। এই ছিল আমার কাছে বরিশালের আড়ত থেকে ইলিশ মাছের চাহিদা এবং ক্রেতাদের সম্পর্কে সর্বশেষ অ্যান্সার। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। লঞ্চের রেশারেশিতে দড়ি ছিঁড়ে 5 জনের প্রাণহানির পরও বদলায়নি রাজধানীর সদরঘাটের চিত্র। লঞ্চ মালিকদের খুশি করতে এবং বেশি যাত্রী পেতে অসুস্থ প্রতিযোগিতা থামেনি লঞ্চ কর্মীদের। আর অব্যবস্থাপনার জন্য নামমাত্র জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতকে লোক দেখানো বলছেন যাত্রীরা। লঞ্চ কর্মীরাও তৎপর লোক দেখানো শৃঙ্খলার কাজে। এদিকে লঞ্চ দুর্ঘটনায় এজাহারভুক্ত 5 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বৃহস্পতিবার সদরঘাটে এমবি ফারহাম 6 লঞ্চের ধাক্কায় তাশরিফ 4-এর লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত হন। এ ঘটনায় 5 জনকে আসামি করে ওই দিন রাতে মামলা দায়ের করে বিআইডব্লিউটিএ। তবে দুর্ঘটনার পরের দিন আবারও দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে লঞ্চের পারাপারি। চাঁদপুরগামী ইমাম হাসান 2 লঞ্চ ঘাটে শিডিউল অনুযায়ী নোঙর করে, আর পাশে থাকা এমবি ময়ূর 10 তাকে ধাক্কা দেয়। এ সময় ইমাম হাসান 2 লঞ্চে উঠতে যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েন। এ বিষয়ে ইমাম হাসান লঞ্চের মালিক বলেন, বেশি যাত্রী পাওয়ার আশায় বড় লঞ্চগুলো এমন করে। তবে এমবি ময়ূর লঞ্চের নাবিক পুরো বিষয়টি অস্বীকার করেন। আমার পরবর্তী যে লঞ্চ সে চাচ্ছে আমাকে সরায় দিয়ে রশি মুশি ছেড়ে সে ওই জায়গাটা নিবে। নিলে কি হবে, যাতে আমি কোনো যাত্রী না নিতে পারি সে পুরো যাত্রীটা নিয়ে নিবে। হ্যাঁ, ধাক্কা স্বাভাবিক লাগবে। এইটা একটার সাথে একটা যখন পাশাপাশি লাগবে তখন একটু লাগবেই। এই যে লাল দাগ দেয়া চিহ্নটি দেখতে পাচ্ছেন টার্মিনালে, এটি আসলে বিআইডব্লিউটি এর একটি নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী যাত্রীরা এই দাগের ওপারে যাবে না, ওপারে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা। তবে এই লাল দাগ সম্পর্কে যাত্রীরা অনেকেই জানেন না। আপনি কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? না না, কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? জি না, আমি সেটা বলতে পারবো না। সংশ্লিষ্টরা বলছেন, মালিককে খুশি করতে যাত্রী আগে তোলার জন্যই এমন অসুস্থ প্রতিযোগিতা চলে সদরঘাটে। এই যে লঞ্চ বার্থিং করা আছে ওই লঞ্চ আমাদেরকে জায়গা দিব, আমি স্বেচ্ছায় ঢুকে যাব, কিন্তু ওরা আমাদের জায়গা দেয় না, এই জন্য পারাপারি হয়। স্টাফরা যদি খেয়াল করতেন যে 2টা লঞ্চের মাঝখানটা ঢুকাইয়া এই যে একটা রশির মধ্যে প্রেশার দিলে রশিটা কুলাইব কিনা, এটা স্টাফদের সম্পূর্ণ স্টাফদের খামখেয়ালির মধ্যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ ভ্রাম্যমাণ আদালত চালায় সদরঘাটে। এ সময় মেসার্স খন্দকার শিপিং লাইন্সের এমবি মিরাজ 6কে সিঁড়ির সাথে রেলিং না থাকায় 3,000 টাকা জরিমানা করা হয়। আরও কয়েকটি লঞ্চের দড়ি মেয়াদ উত্তীর্ণ থাকায় সেগুলো জব্দ করা হয়। নিরাপত্তামূলক বিষয়গুলাই বেশি দেখছি, সিঁড়ির রেলিং আছে কিনা। একটি লঞ্চকে আমরা 3,000 টাকা জরিমানা করেছি রেলিং না থাকার কারণে। পাশেই নোঙর করা ছিল হাসান শিপিং লাইন্সের এমবি জামাল 4। ভ্রাম্যমাণ আদালত দেখি লঞ্চের কর্মচারীরা বাঁশ ধরে দাঁড়িয়ে রেলিং তৈরি করেন, তবে ম্যাজিস্ট্রেট চলে যাওয়া মাত্র সে বাঁশ নামিয়ে ফেলেন। 5 জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার আটক 5 জনকে এই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এজাহারভুক্ত এই আসামিদের শুক্রবার সকালে নিম্ন আদালতে নেওয়া হয়। নৌপুলিশ 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আরিফা চৌধুরী হিমেলের বিচারিক আদালত। আর এই ঘটনায় বিআইডব্লিউটিএ শুক্রবার সকাল থেকে প্রথম দিনের তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার জন্য যে বিষয়গুলো এর সাথে জড়িত রয়েছে সেগুলোকে আমরা দেখেছি। আমরা একেবারে তদন্ত কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা ফাঁকা হলেও অস্বাস্থ্যকর বাতাস, গর্ভবতী এবং শিশুদের জন্য ভয়াবহ ঢাকার বায়ু। যদি অন্য কোনো উপায় না থাকায় দূষিত বাতাস সঙ্গী করেই ঈদ আনন্দে ঘুরছে নগরবাসী। নির্মাণাধীন প্রকল্প ও রাস্তা খোঁড়াখুড়িকে দুষছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চিরচেনা ঢাকার এ যেন অচেনা রূপ। রাস্তায় যানবাহন সীমিত হওয়ায় বিষাক্ত ধোঁয়ার ছোবলও কমেছে। ঈদের ছুটিতে 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়েছেন, তাই তো জনসমাগম, ভিড়, জ্যাম চোখেই পড়ছে না। যদিও এর কোনো প্রভাব পড়েনি ঢাকার বায়ুতে। বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা ফাঁকা হলেও অস্বাস্থ্যকর এখানকার বায়ু। শুক্রবারও ঢাকার বায়ুমান সূচক ছিল 144। অন্য কোনো উপায় নেই বিধায় এই দূষিত বায়ুতেই ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। স্বাস্থ্যসম্মতভাবে ঘুরতে পারতেছি না, যদিও এখন ধুলাবালির কারণে। ধুলাবালিতে যেমন সমস্যা পড়তেছে, কিন্তু ঈদের আনন্দের জন্য এটাতে ঘুরেও সবাই মজা পেতেছে। একটু পরিবর্তন দেখা যাচ্ছে আর কি। মানুষ অর্ধেক চলে গেল যে ধুলাবালি রোডের, গাড়ি ঘোড়ার তো সব কমে নাই। বায়ুটা অল্প একটু খারাপ আছে, এটা একেবারে খারাপ নেই সেটা না। এটা কিছু থাকবেই, এটা আপনার বাংলাদেশে একবারে পরিপূর্ণ হবে না। এ অবস্থায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করা গর্ভবতী এবং শিশুদের জন্য ভয়াবহ বলে জানান বিশেষজ্ঞরা। নগরে একের পর এক নির্মাণাধীন প্রকল্প এবং রাস্তা খোঁড়াখুড়িকেই দুষছেন তারা। নির্মল বায়ু মানুষের সাংবিধানিক এবং মানবিক অধিকার। এটি সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন ধরনের নির্মাণ সংস্থা যারা আছে সকলে সম্মিলিতভাবে এই বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষ ব্যক্তিগত পর্যায়ে মাস্কের ব্যবহার করতে পারে, বিশেষ করে গর্ভবতী মানুষ, শিশু এবং যাদের পুষ্টিজনিত রোগ রয়েছে। বায়ু দূষণ রোধে প্রশাসন এবং জনগণকে একসাথে কাজ করার আহ্বানও জানান বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদ উৎসব আনন্দময় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে 24 ঘন্টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 256 জন, যাদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। চিকিৎসকরা বলছেন প্রতি ঈদেই আশঙ্কাজনক হারে বাড়ে দুর্ঘটনার রোগী। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তামিম হাসান ঈদ জামাত শেষে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এখন হাসপাতালের বিছানায়। রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির বাইক আঘাত করে তাকে। দুর্ঘটনার পরপরই তাকে ভর্তি করা হয় এলাকার সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রেফার করে দেওয়া হয় ঢাকায়। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কই থেকে যে বাইক আসছে, মানে আমার বাচ্চাও বলতে পারে না, মানে কিভাবে যে মানে এই ব্যথাটা মানে আপনার পাইছে পায়ের মাঝে। রাজধানীর পঙ্গু হাসপাতালে গত 24 ঘন্টায় শুধু দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি হয়েছেন 372 জন, যাদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার। পলিটেকনিকের ছাত্র শহীদুলও তাদেরই একজন। সিএনজির সঙ্গে সংঘর্ষে এখন হাসপাতালে শয্যায়। একটা ফোন আসে যে আপনার ছেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তখন যাই দেখি যে তাই এরকম শোয়া, তার কোনো জ্ঞান নেই, ব্লাড যাইতেছে। এই অবস্থায় ওখানে ঈদের দিন কোনো ডাক্তার ওইরকম ছিল না, ইন্টার্নিং ডাক্তার ছিল। সে অপারগতা জানানোর কারণে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকায় চলে আসি। ভ্যানের ওভারটেক করতে যায় আর কি, ওভারটেক করতে যায় একটু গতি দিতে হয় বেশি। তারপরে পাশে যে গাছ ছিল, এই অন্ধকার তো, সন্ধ্যার মাগরিবের পরে গাছটা আর কি ফলো করতে পারে নাই চালক। এই কারণে আমার পা আর কি আমিও চাপাইতে পারি নাই, সামনে তো ডাবলিং, এই গাছের সাথে বাইধা মানে রানের মাঝখান থেকে 2টা খণ্ড হয়ে যায়। চিকিৎসকরা বলছেন ঈদ আসলেই দুর্ঘটনার রোগী বাড়ে হাসপাতালে। রাজধানী থেকে ঢাকার বাইরে থেকে বেশি রোগী ভর্তি হয়। যেটা মেইনলি 15 বছর থেকে 30 বছরের মধ্যেই 90% বাইক অ্যাক্সিডেন্ট রোগী আমাদের হাসপাতালে আসে। যেমন গত দিন অর্থাৎ ঈদের দিন 24 ঘন্টার ভিতরে আমাদের হাসপাতালে রোগী এসেছে 256 জন, যার ভিতরে আপনার বাইক অ্যাক্সিডেন্ট 76 জন আর আপনার আদার্স অ্যাক্সিডেন্ট 54 জন। বিশেষজ্ঞরা বলছেন ঈদের সময় ফাঁকা রাস্তা থাকায় যানবাহনের অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এসব দুর্ঘটনা।
যদি আপনি আনফিট গাড়িগুলি থামাতে চান, এখনই কিন্তু ওয়ার্কশপগুলিতে আপনার অভিযান করার কথা, সেই অভিযান কিন্তু তারা করছে না। তো এই কারণেই আমি দেখছি যে এবার ঈদে যেহেতু অবকাঠামো আমাদের অনেক বেড়েছে, যানজটের চেয়েও আসলে দুর্ঘটনার ঝুঁকিটা আমি এবার বেশি দেখছি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে উৎসবকে শোকে পরিণত না করে পরিবারের কথা চিন্তা করে হলেও স্বাভাবিক গতিতে গাড়ি চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঈদের দিন চিড়িয়াখানায় হাতির আক্রমণে শিশুর মৃত্যুতে নিরাপত্তার ঘাটতি দেখছেন দর্শনার্থীরা, শিগগিরই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। যারা সর্বস্ব দিয়ে বড় করেছেন সন্তান, গড়ে তুলেছেন পরিবার, আজ তাদের অনেকেরই ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। নিজ পরিবার পরিজন থেকে বিতাড়িত অসহায় এই বাবা মায়ের জীবনে নিঃসঙ্গ নির্মমতাই একমাত্র সঙ্গী। বৃদ্ধাশ্রমের প্রতিটি জীবনের গল্পই এক একটি করুণ ট্র্যাজেডি। সজীব রহমানের ছবিতে বৃদ্ধাশ্রমের নির্মম জীবনের গল্প তুলে ধরেছেন ফখরুল ইসলাম। আজকে আমার ছেলেরাও চিনে না, মায়েও চিনে না, কেউ চিনে না। ছিলাম রাজরানী, এখন তো পথের ভিখারি। পরিস্থিতির সাথে মানায় নিচ্ছে আর কি, আর আসবে না। 4 সন্তানের গর্ভধারিণী আনোয়ারা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও তাদের কাছে বোঝা হয়ে বিতাড়িত বৃদ্ধাশ্রমে। টাকা পয়সা আমি খাওয়াচ্ছি দিয়েছি, আজকে আমার ছেলেরাও চিনে না, মায়েও চিনে না, কেউ চিনে না। আমার যে কেউ জিগায় নাই, আমার সন্তান নাই, সব বোঝাকে। আমি একটা মা, তোরা 4 জন যদি 1 মাস 4 মাস থাকে, আমার কি না আশা লাগে? আশা লাগে না। গাজীপুরের বৃদ্ধাশ্রমে আসা মরিয়ম বেগমকে নির্বাক করেছে তার নিয়তি। যুক্তরাজ্যের নাগরিক ছেলেসহ 4 সন্তানের পরিবারেও ঠাঁই মেলেনি দুর্ভাগা এই বৃদ্ধ মায়ের। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। কান্না পায়, আর কি করবো? তারা নিয়ে মায়া ঠায় না, ছোট মানুষ করছি কষ্ট করে। ছেলেরা লন্ডন থাকে, আমি এখানে বৃদ্ধাশ্রমে আসছি, কান্না পারলে আর কি করবো? যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আমেরিকা প্রবাসী মেয়ে ও 4 ছেলের গর্ভধারিণী আয়েশা। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগমও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। ছিলাম রাজরানী, এখন তো পথের ভিখারি, তো কিছু নাই। আমার খারাপ লাগে, তো লাগলে কি করবো? লাগে তো খারাপ। আমার বাড়ি, আমার ফ্ল্যাট তালা দেওয়া রয়েছে, আর আমি কোথায় আছি? কোন জঙ্গলে আছি? একা একা কান্নাকাটি করি, আর কি করবো? মেয়ে থাকে আমেরিকা, বাড়ি ঢাকা, ওই উত্তরা। আবহাওয়া যদি মেয়েরে খারাপ লাগলেও করার কিছু নাই রে বাবা। প্রবীণ জীবনের আরও ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে সাবেক অনারারি ক্যাপ্টেন সাইফুল আলমের জীবন। চাকুরি থেকে অবসর নিতে দেরি হয়নি, বিতাড়িত হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্টে নিজ মালিকানাধীন বাড়ি ও সন্তানদের কাছ থেকে। বৃদ্ধাশ্রমের অবহেলিত নিঃসঙ্গ জীবনই এখন তার ভরসা। তো আমি 76-এ যে বাড়িটা করছি, এখন আমার ছেলে বউ থাকতেছে, আর আমি বৃদ্ধাশ্রমে আছি। আমি তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। আস্তে আস্তে পরিস্থিতির সাথে মানায় নিচ্ছি আর কি, আর আসবে না, আর সেটা আসে না। হাউস বিল্ডিং ফাইন্যান্সের সাবেক সহকারী প্রকৌশলী নুরুজ্জামানকে নিজ মালিকানাধীন 2টি বাড়ি আত্মসাৎ করে স্ত্রী ও সন্তানই ঠেলে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আমার সম্পত্তি তো সব পরিবার ভোগ করতেছে, আমার স্ত্রী আমার বাসায় যেতে দেয় না, তার ব্যবহারের জন্য আমি বৃদ্ধাশ্রমে আসছি। পিডিবির সাবেক হিসাবরক্ষক ইয়ার আহমেদ মজুমদার, হরিসাধন দে সহ 2 শতাধিক প্রবীণী ঢুকরে কাঁদেন বৃদ্ধাশ্রমের 4 দেয়ালে। কোনো বাপ মা যেন এখানে এই অসহায় অবস্থা না আসে, চোখের পানি লুকানো যায় না, এটা অটোমেটিক্যালি এসে যায়। বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রম, এখানে তো সুখের কিছু নাই, সবার শেষ ঠিকানা এখানে। বৃদ্ধাশ্রমে যা কোনো সময় ভাবিও নেই, এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই মানুষগুলো পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, জীবনও অবহেলিত। প্রবীণ জীবনের এই নির্মমতার দায় কখনো কি নেভে না সমাজ, এই রাষ্ট্র? বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই যেন অতি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো জীবনের সর্বস্ব দিয়ে আপন ভেবে পরিবার ও সন্তানকে বুকে ঠাঁই দিয়ে করেছিলেন সুপ্রতিষ্ঠিত। আজ সেই সন্তানদের কাছেই তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। গেল বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে 57টি আর বিচ্ছেদ ঘটেছে 20টি। তবে 2022 সালে বিচ্ছেদের সংখ্যা তুলনামূলক কম ছিল।
পরকীয়া, অল্প বয়সী বিয়ে, তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রবাস জীবনকে বিচ্ছেদের মূল কারণ উল্লেখ করে পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২৩৬ বছরের পুরনো ময়মনসিংহ জেলায় প্রায় ৬০ লাখ লোকের বসবাস। জেলা সাব রেজিস্ট্রারের তথ্য বলছে, এ জেলায় ২০২৩ সালে বিয়ে হয়েছে ২০,৮০৫টি। এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৭,৩০০টি। দৈনিক গড়ে ৫৭ বিয়ে এবং ২০টির মতো বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ২০,২১৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৬,৩৯০টি। দৈনিক গড়ে ৫৬ বিয়ে এবং ১৮টির মতো বিচ্ছেদ হয়েছে। ২০২১ সালে ১৯,৯৩৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয় ৫,৯১১টি। ২০২০ সালে ২১,০০৮টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটে ৫,৫৩২টি। সন্দেহ ও সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত বিবাহ বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়ে এই আইনজীবী বলছেন, এসব রোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সন্দেহ সমন্বয়ের মাঝে যে বিষয়টা কাজ করার প্রেক্ষিতে তখন তাদের মাঝে একটা বিচ্ছেদ তৈরি হয়। পারিবারিক বন্ধনে দূরত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বহু বিবাহের কারণে বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়েছেন এই মহিলা বিষয়ক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারটা প্রধানত কারণ পরকীয়ায় জড়িয়ে পড়ছে অনেক স্বামী স্ত্রী। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের সোশ্যালাইজেশনের কারণে আমরা পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা লালন করি। ভবিষ্যতের বিষয়টা বাবা মাকে আসলে চিন্তা করে সহনশীল হতে হবে, বাবা মা দুজনকেই, মানে স্বামী স্ত্রী দুজনকে। বিবাহ বিচ্ছেদে অনেকগুলো কারণকে দায়ী করে এই পুলিশ কর্মকর্তা বলছেন, তারা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, এগুলোর কারণে কিন্তু মানুষের মধ্যে যে আমাদের আগের যে মূল্যবোধগুলো ছিল সেগুলো অনেকাংশে কমে যাচ্ছে। তাদের লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে তাদের ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের নিজেদের মধ্যে অনেক কারণে মনোমালিন্য থাকে। এই বিষয়গুলো আমরা চেষ্টা করি এখানে তাদেরকে দুপক্ষকে ডেকে একটু মীমাংসার উদ্যোগ নেওয়া, সংসারটাকে কিভাবে রিইন্টিগ্রেট করা যায়, সংসারটাকে টিকানো যায়, এই জিনিসগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। বিবাহ বিচ্ছেদ কমিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সকলকে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা এখন বেশি চ্যালেঞ্জিং, জানালেন জেসি ও রোকেয়া। নিখুঁত আম্পায়ারিং করাই মূল লক্ষ্য। ঈদের দিন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিরাপত্তার ঘাটতি দেখছেন দর্শনার্থীরা। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানায় এভাবেই খাঁচার সামনে শিশুদের এগিয়ে দিচ্ছেন অভিভাবকরা। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঈদের আনন্দ উল্লাস রূপ নিতে পারে বিষাদ। গেল বৃহস্পতিবার রাজধানীর চিড়িয়াখানায় অসতর্কতায় হাতির আক্রমণে মারা যায় এক কিশোর। দুর্ঘটনার একদিন পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এমন অভিযোগ দর্শনার্থীদের। একজন রক্ষক থাকতে হতো সেই জায়গায়, রক্ষণাবেক্ষণ করার জন্য একজন পরিদর্শক থাকতে হতো, যে এইটা আমি পরিদর্শন করব, এই জায়গাতে আমার একটা লোক সেট আপ করতে হবে। গার্জিয়ানদের বাচ্চাদের সতর্ক রাখতে হবে, আর পরিচালনা করতে হবে ভালোভাবে। কর্তৃপক্ষ তো আর সবসময় হয়তো সাথে থাকবে না, কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব আছে যে কর্তৃপক্ষ কতটুকু সিকিউরিটি, যেটা স্ট্যান্ডার্ড সিকিউরিটি কতটুকু মেনটেন করেছে, সেটাও একটা বিষয়। নিরাপত্তা বলতে আমরা যারা আসি আমাদের একটু সতর্ক থাকা দরকার, বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও একটু সতর্ক থাকা দরকার। দুর্ঘটনা এড়াতে প্রতিটি খাঁচার সামনে নিরাপত্তা বেষ্টনী দেয়া হবে বলে জানান চিড়িয়াখানার পরিচালক। আমাদের নিরাপত্তা কর্মীগণ আজকে আরও অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে, অনেক বেশি সজাগ রয়েছে। প্রতিটি খাঁচার পাশে আমাদের দর্শনার্থীরা, আমাদের নিরাপত্তা কর্মীরা যেখানে কাজ করছেন সেখানে তারা কিন্তু যেমন সচেতনভাবে কাজ করছেন। তারা কোনো দর্শনার্থীকে এনিমেলের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এনিমেলের দিকে গেলে সেই ক্ষেত্রে তাকে বাঁশি দিয়ে, হুইসেল দিয়ে সতর্ক করছেন। সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব, জানান দর্শনার্থীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।